বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? বৃক্ষের নাম ফলই পরিচয় দিবে। জেনেটিক হোমিওপ্যাথি চর্চা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখানে হেরিংস ল অফ কিওর, যেটা ক্লাস শুরুর আগে বলে নেই, হেরিংস ল অফ কিওর, এইটা বুঝতে আবার ভুল করার সুযোগ নাই। একটা মানুষের হয়তো কোনো একটা, আমি বলেছি ধরেন একটা পিটিউটারি গ্ল্যান্ডের, আমার এক রোগীর পিটিউটারি গ্ল্যান্ড ফুলে আছে, তারপরে গ্ল্যান্ড ফুলে আছে অর্থাৎ কান পাশে যেটা, এটা ফুলে আছে দুই কান। চিকিৎসা করার পরেও ভালো হয়নি, এবং আরো ইন্টারনাল সমস্যা হয়েছে যেটা জরায়ু কেন্দ্রিক হয়। মূলত এর পিছনে থাকে মামস ভাইরাস। যাক, অত কেস টেকিং এর সময় নেওয়া হয়নি। রোগীটা যখন তার ফোলাগুলো কমে গেল, যন্ত্রণাগুলো কমে গেল, এবং সে জরায়ু কেন্দ্রিক একটু ভালো অনুভব করলো, এরপরেই 15 দিনের মাথায়, যখন প্রায় ভালো হয়ে গেছে অর্ধেক বা 80% মতো, সামান্য একটু বৃদ্ধি হলো, এবং তার 15 বছর আগের টনসিলের ওখানে সমস্যাটা দেখা গেল, ফুলে গেল। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি মামস হয়েছিল? বললো হ্যাঁ। দেখেন, এই মামস ভাইরাসটাই সেই সময় কিন্তু পানি পড়া খেয়ে কোনো ওষুধ খায়নি, ভালো হয়ে যাওয়ার পরে 15 বছরের পরে তার দেখা দিল। 15 বছর পরে তাকে, এটা আপনারা যদি দেখেন মামস ভাইরাস দীর্ঘ বছর পরে কি করতে পারে, দীর্ঘ বছর পরে তার, আপনারা দেখবেন যে দুইটা সিমটমই আসে। তার যেই কানের পাশের সমস্যাটা হয়, হার্ট টিউমার। দ্বিতীয়ত তার হচ্ছে জরায়ুতে টিউমার এবং সিস্ট, এগুলো হয় অনিয়মিত প্রস্রাবে। এবং সবগুলোই ভালো হয়ে গেল, এবং যখন এরপরে যখন টনসিলের সমস্যাটা চলে গেল, ঠিক তারপরেই তার জরায়ু কেন্দ্রিক যে সমস্যাটা, এটা দেখা দিল। মানে ওইটা তার ভিতরে আসেই, কিন্তু অত কষ্টকর ভাবে দেখা দেয়নি। কিন্তু যখনই তার ওই মানে গলার সমস্যাটা চলে গেল, এরপর আবার জরায়ুর এটা স্পষ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবার তাকে কিন্তু জিএমআর দেওয়া হলো। বোঝেন তো জিএমআরটা কি? আপনারা অবশ্যই বোঝেন। মিরাক্কেলি ভাবে, অটোমেটিক ভাবে কিন্তু আবার ভাইরাল ইফেক্টের জন্য কিছু কষ্ট হলো, বমি বমি ভাব, খেতে পারে না, 6-7 দিন খুব কষ্ট, এভাবে চলতে পারে। সেই রোগীটা কিন্তু কিছুই করতে হয়নি, আবার জরায়ু সমস্যাটা, তার মিনসের সমস্যাটা ভালো হয়ে গেল, এবং তার গলাও ভালো, আজও ভালো, এবং শুধু ডে বাই ডে উন্নতি চলতেই আছে, কোনো ওষুধ দিতে হয়নি। আজকে কিন্তু 6-7-8 মাস চলে যাচ্ছে, রোগীর ওষুধও খেতে হয় না। ওই হঠাৎ মাঝে মধ্যে কোনো একটা সমস্যা হলে আসে, গল্প করি, 2-1 ডোজ, শেষ। আর আপনারা জানেন, এটাই কিন্তু হেরিংস ল অফ কিওর। এবং হেরিংস ল অফ কিওরের যে 3টা সূত্র দেওয়া আছে, এই সূত্রটা কিন্তু হেরিং এর নিজের তৈরি করা না। এই সূত্রটা হচ্ছে প্রথম 3টা সূত্র, একটা দেন হচ্ছে হিপোক্রেটিস, আপনারা নাম শুনেছেন, চিকিৎসা শাস্ত্রে যাকে জনক বলা হয়, যিনি আজকে থেকে 2500 বছর আগের মানুষ। আরেকটা দিয়েছিলেন হচ্ছে প্যারাসেলসাস, আপনারা এটাও জানেন, আজকে থেকে 500 বছর আগের মানুষ। এবং আরেকটা যে আরেক কিছু যুক্তি প্রমাণ দিয়েছে। তো এই যে ব্যাপারটা, হ্যারিংস ল অফ কিওর, এরপরে স্যার কেন্টের যে 12 অবজারভেশন, এই অবজারভেশনটাও আপনারা দেখতে পারবেন যে আমাদের চিকিৎসায় হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ক্লাস হচ্ছে জেনেটিক হোমিওপ্যাথি কি কি রোগে এবং কাদের জন্য জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা সবচেয়ে উত্তম। এটা একটা প্রশ্ন থাকেই, রোগীরাও প্রশ্ন করে, আপনার কি কি রোগের চিকিৎসা হয়? এটা কমন প্রশ্ন, আপনারা কি কি রোগের চিকিৎসা করেন?
তাহলে জেনেটিক হোমিওপ্যাথি কি কি রোগের চিকিৎসা করে? জেনেটিক হোমিওপ্যাথিতে কি কি রোগ ভালো হয়? এরপরে প্রশ্ন থাকে, জেনেটিক হোমিওপ্যাথি ছোট বাচ্চাদের খাওয়ানো যাবে কিনা, অত বছর বৃদ্ধ বয়সে খাওয়ানো যাবে কিনা, অর্থাৎ কাদের জন্য জেনেটিক হোমিওপ্যাথি সবচেয়ে ভালো? প্রথম প্রশ্ন হচ্ছে, কি কি রোগে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা সবচেয়ে উত্তম? যদি এক কথায় বলা যায়, তাহলে আমাদের চিকিৎসাটাই হচ্ছে আমাদের যেই জাইগট কেন্দ্রিক, আমাদের যেই বাবা মায়ের থেকে আমরা যেগুলো, এবং আমাদের নিজেদের যেই সকল রোগের যত কারণ রয়েছে, সেই কারণ এবং জেনেটিক মিউটেশনের কারণের আলোকেই চিকিৎসা। এই জন্য আমরা বলতে পারি এক কথায়, সকল রোগেই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা শুধু উত্তমই নয়, বরং অত্যাবশ্যক। সকল রোগেই। এবং প্রয়োজন পড়লে মানুষ সাথে 2-4 দিনের জন্য মডার্ন মেডিসিনের সহযোগিতা নিবে। এখন বলতে পারেন যে মডার্ন মেডিসিনকে সাপোর্ট করছেন, কিন্তু ভেষজকে সাপোর্ট করছেন না কেন? এটা একটা প্রশ্ন। আসলে ভেষজ দিয়ে চিকিৎসা হয়েছে, আজকের আধুনিক যুগে সেই কেমিক্যালটাকে বের করা হয়। আগেকার যুগে চিকিৎসা করা হতো ম্যালেরিয়ার কুইনাইন দিয়ে, আজকের যুগে চিকিৎসা ওই চায়না দিয়ে, সিনকোনা যেটা, আজকের যুগে চিকিৎসা করা হয় কুইনাইন দিয়ে। তাহলে কুইনাইন এবং এবং আরো উন্নত ড্রাগস বের হয়েছে। কুইনাইন এবং চায়নার পার্থক্য কি? চায়নার মধ্যেই কুইনাইন থাকে, সেটা বের করা। কিন্তু সমস্যা হচ্ছে, যখন চায়না খাওয়াবেন, ওখানে শুধু কুইনাইন নেই, অন্যান্য কেমিক্যালসও রয়েছে, এবং পরিমাণে হয়তো কম রয়েছে, যেটা দরকার আর একটু বেশি হলে তাড়াতাড়ি মানুষটা ভালো হবে। এজন্য উত্তম কোনটা আপনাকে যদি প্রশ্ন করা হয়, আশা করি এখনই উত্তর পেয়ে যাবেন যে মানুষটার দ্রুত উন্নতির জন্য মডার্ন মেডিসিনের বিকল্প নেই। সাথে অবশ্যই ভেষজ খাওয়াতে পারেন। আজকে যেই ভেষজ দিয়ে যা করবেন, সেটা কেমিক্যালে পাওয়া যাচ্ছে। কেমিক্যালেরও অত্যধিক ভক্ত হওয়াটা যেমন ক্ষতিকর, অ্যাবিউজ যেমন অত্যন্ত মারাত্মক, তেমনি বিরোধী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ খুব অ্যাকুয়েট ক্ষেত্রে মানুষের জীবন রক্ষাকারী হিসাবে অল্প প্রয়োজন, যা হয়তো ভেষজ দিলে সম্ভব হয় না। এই জন্য আমরা বলি এক কথায়, সকল রোগেই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা শুধু উত্তমই নয়, বরং আবশ্যক। এবং জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসাই করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, কাদের জন্য জেনেটিক হোমিওপ্যাথি? যে কোন কোন রোগের জন্য এবং কত কত বয়সের জন্য? শিশুদের জন্য চলবে কি? 1 দিন 2 দিন বয়স, তাকে ওষুধ দেওয়া যাবে কি? বা 150 বছরের বৃদ্ধ, তাকে ওষুধ দেওয়া যাবে কি? ক্যান্সার হয়েছে, তাকে ওষুধ দেওয়া যাবে কি? প্রেসারের রোগী, ওষুধ দেওয়া যাবে কি? অপারেশন করেছে, ওষুধ দেওয়া যাবে কি? 5 মিনিট পূর্বে জন্ম নিয়েছে, বা 1 মিনিট পূর্বে জন্ম নিয়েছে, সেই বয়সের শিশু থেকে নিয়ে আপনার বিছানা সজ্জা, বয়স 100, 200, 150 যাই হোক, তাদেরকে ওষুধ দেওয়া যাবে। অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধা, এমনকি গর্ভবতীদের দিতে হবে। সন্তান গ্রহণের পরিকল্পনাকারী, যারা পরিকল্পনা করছে, তাদেরও দিতে হবে। এবং স্বামী স্ত্রী উভয়কে। সকল সার্জারি রোগে, হয়তো কোনো টিউমার অপারেশন করে ভালো করছে, সেটা তো টিউমার গিয়েছে, ওই জায়গার সেলটা শুধু গিয়েছে, কিন্তু ওই সেলেও কোষ ডিএনএ ছিল, অন্য সেলগুলোতেও ডিএনএ আছে। আজ ওখানে হয়েছে, কাল আবার ওখানে হতে পারে, না হলে অন্য অর্গানে আরো বড় ধরনের রোগ হয়ে ওটা হবেই। ওটাকে প্রতিরোধ করতে হবে না? এজন্য সার্জারি করলেও সেই রোগ চিকিৎসা করতে হবে। ক্যান্সার হয়েছে, তাকেও দিতে হবে, সাথে কেমেও দিতে হবে।
তার যদি কোনো সাধারণ মেডিসিন, গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেটও সে খাবে প্রয়োজন মনে করলে, প্রয়োজন নাই খাবে না। আবার তার যদি সর্দি জ্বর হয় তাহলে সে প্রয়োজন হলে না পাও খাবে, সে মোনাসও খাবে, প্রয়োজন অনুপাতে খাবে, ডোজ কমায় খাবে, সেটা আমরা বলেছি যে 2 গুণ দ্রুত কাজ করাবে। কিন্তু প্রত্যেকেরই হবে। ডায়াবেটিস হয়েছে, সে ডায়াবেটিসের ইনসুলিন নিচ্ছে নি, সে ইনসুলিন তার বন্ধ করতে বাধ্য হবে। তাকে বলা হবে আপনি ডায়াবেটিস সেন্টারে যাবেন, আমাদের কাজ না বাবা, আপনি ইনসুলিন ওখানে যাবেন, ডাক্তার যখন মনে করবি যে কমানো লাগবে, তাদের কমানো লাগে। আমরা ডায়াবেটিসের ইনসুলিন নেওয়ার পরে দেখেছি সেই রোগীগুলোর 1 সপ্তাহের মধ্যে তার ইনসুলিন কমাতে হয়। খুব জটিল রোগী, যাদের গ্যাংগ্রিন হয়েছে এবং খুব কঠিন অবস্থা, ইন্ডিয়া থেকেও নিয়ে আসছে এবং জটিল অবস্থা, সেই রোগী এখন পর্যন্ত আমার কাছে আছে। আজকে 4 5 6 মাস হলো, যেখানে সে 3 বেলার ইনসুলিন নিত, যেই বেলা তাকে ইনসুলিন নিতে হতো যা, তারপরেও তার হাই ডায়াবেটিস থাকে। এখন ইনসুলিন 3 2 4-এ থাকে এবং ডাক্তার প্রায়ই কমায় দেয়, এখন 2 বেলা করে নেয় এবং অর্ধেক অর্ধেক 3 ভাগের 1 ভাগ করে নেয়। হ্যাঁ, আস্তে আস্তে বড়িতে চলে যাবে। তার গ্যাংগ্রিনের ঘাটাও আলহামদুলিল্লাহ প্রায় 80%-এর উপরে শুকিয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, নিবে ইনসুলিন, ডায়াবেটিসের রুগী আমরা দেখছি, আমি দেখছি। হ্যাঁ, ডায়াবেটিসের মিড ফরমেট, যার 850 mg করে খেতে হতো 2 বেলা, তাদেরকেও গ্লিকাজেট খেতে হতো, এটা জানেন। প্রথমে 850 চলেছে, আস্তে আস্তে বন্ধ করতে হয়েছে। এমনকি এখন আমি জোর করেই সপ্তাহে দেই, ডায়াবেটিসের যারা ওষুধ খায় আমি জোর করেই দেই। রুগী বলে খাবো না, আমি তো ভালো আছি, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে। আমি বলি না, আপনাকে তাও সপ্তাহে একবার খেতে হবে। কেন? কারণ ওর বংশের দোষ, ওর যে জেনেটিক্যালি দোষ, ও মিষ্টি চুরি করে খাবেই, ও একটু অনিয়ম করবে, ও নিয়ম করে না। রুগীরা যতই বলে আমি খুব নিয়ম মেনে চলি, মানে না। তে আমার কি দরকার আছে, ওই সপ্তাহে একবার দিলে যথেষ্ট হয়ে যায়। তাহলে সে রুগীও চিকিৎসা হয়। কারো ডায়ালাইসিস হয়েছে, তারও চিকিৎসা নেবে এবং সাথে ডায়ালাইসিসও করবে। এক কথায়, জেনেটিক রোগ সহ পৃথিবীতে প্রচলিত অথবা অপ্রচলিত বিরল যে রোগগুলো, সকল অ্যাকুয়েট রোগ হোক আর ক্রনিক রোগ হোক, ডাক্তাররা বলবে যে অ্যাকুয়েট রোগের চিকিৎসা কি? ওই ওই ওষুধই। কারণ এখানে আমাদের যে ওষুধ সিএম দেওয়া হয়, সেটা জেনেটিক কারণগুলো এবং ডিজিজের যে কারণগুলো, অর্থাৎ কোনো একটা ভাইরাস, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ফাঙ্গাস, কোনো একটা প্যারাসাইট, কোনো একটা বিষাক্ত কেমিক্যাল, কোনো একটা রেডিয়েশন, এগুলোর জন্যই তার অ্যাকুইট রোগ হচ্ছে, এগুলোর জন্যই তার ক্রনিক রোগ হচ্ছে। অ্যাকুইট রোগটাই ক্রনিক রোগ হয়ে যায়। যারা বলে হ্যানিম্যানের ক্রনিক মায়াজম, আমি তাদেরকেও বলতে চাই, আপনারা আবার পড়েন ক্রনিক ডিজিজ অ্যান্ড প্রিকিউলেট, যেই নেচার, বইটাতে দেখেন হ্যানিম্যান মায়াজমের কথা নিয়ে আমাদের মতো করে বলেন নাই। উনি বলেছেন সিপিলিস মায়াজম মানে কি, সিপিলিস ব্যাকটেরিয়া দ্বারা রোগ হয়েছে এবং সেটা হওয়ার পরে যা হয় সেটাই সিপিলিস, শুরু থেকেই সিপিলিস। তিনি ক্রনিক মায়াজমের ক্ষেত্রেও 3টা অবস্থার কথা বলেছেন, যেটা অ্যাকুয়েট মায়াজমের ক্ষেত্রে, অর্থাৎ একটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট যখন ঢোকে আমাদের মধ্যে 3টা দশায় কাজ করে এবং সাধারণত 7 দিন, এই 7 দিন খুব রিস্ক অবস্থায় থাকে। এই এই সময়টা মানে এমনকি কিছু কিছু 28 দিন পর্যন্ত তার মানে জটিল অবস্থা চলতেই থাকে। তার যেই গ্রোথ, যেটা সে করতেই থাকে, বংশবৃদ্ধি করতেই থাকে এবং এই অ্যাকুয়েটের কাজই মেরে ফেলবে। এজন্য আমরা অ্যাকুয়েট সমস্যাগুলো হলে, জ্বর যদি 101-2-এর উপরে যায়, বলি খান না, না পাহাপ, সমস্যা নাই। এই যে ব্যাপারগুলো, ওই নাপা হাপে কি কাজ করবে? অসম্ভব, কাজ করে না ওইভাবে। কারণ অ্যাকুয়েট ইনফেকশন গুলো ওরকম নয়, তাই তো আজকে ডাক্তাররা অ্যাকুয়েট ইনফেকশন গুলোতে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তাহলে কি করে? আপাতত তাপটা কম রাখে, যা করার আমাদের ভিতরের মেডিসিনই করে। ও যত বড় ভাইরাস হোক, যত বড় ব্যাকটেরিয়া হোক, যত বড় যাই হোক, সব ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে দেয়। ঘটনা হচ্ছে, পেশেন্ট পার্টি
যদি ধৈর্য ধরে, পেশেন্ট পার্টি যদি যথেষ্ট পরিমাণে আমাদের প্রতি আসে, এবং হয়ে যায় আলহামদুলিল্লাহ, এই অ্যাকুইট ক্রনিক মানসিক বা বয়সজনিত, বয়সের রোগ হয়। এখন তো আর বয়সের রোগ নাই। 80 বছরে যে রোগ হওয়ার কথা, সেই রোগগুলো হয়ে যাচ্ছে 20 বছর 18 বছর বয়সেই। জেনেটিক্যালি কারণ, বাবা মার ছিল, তারও হবে। অপুষ্টিজনিত কারণ, অপুষ্টি, আজকে খাদ্যের অভাব নাই, পুষ্টির অভাব নাই। আগেকার যুগের মতো কয়েক যুগ আগেও আমাদের দেখা গেছে যে পুষ্টির ঘাটতিটা বেশি ছিল, কিন্তু এখন খাবারের অভাব নাই, পুষ্টির অভাব নাই। কিন্তু এরপরেও অপুষ্টি থাকছে কেন? ওই যে শরীর নিতে পারছে না, এত ক্যালসিয়ামের খাবার খায় কিন্তু শরীর অ্যাবজর্ব করে রাখতে পারে না, তাই তো তার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। সে ক্যালসিয়াম ট্যাবলেটও খায়, খেতে খেতে তার হাড় ক্ষয়ও হয়, এক পর্যায়ে তার আমাশা হয়, আম বের হয়ে যায়। তার সেই আমাশার জন্য অ্যামোডিস খায়, কত কিছু খায়, খেতেই থাকে খেতেই থাকে, একটু ভালো থাকে, সাথে ক্যালসিয়াম সমৃদ্ধও খায়। এবং হাঁটুর ব্যথা, হাঁটুর ক্ষয় যাওয়া, হাঁটুর কোমরের সমস্যা, এগুলো দেখা দেয়। রুগী বলে আমি অ্যামোডিস খায় ভালো থাকি। তো আমাদের এই জেনেটিক চিকিৎসায় সব কিছুই তার ঠিক হবে। তাহলে যদি বলি কাদের জন্য জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা, একেবারে জন্মের দিন থেকে নিয়ে একেবারে বিছানা সজ্জা বৃদ্ধ এদের, এবং যে কোনো রোগে পৃথিবীতে, সেটা প্রচলিত অপ্রচলিত যাই রোগ হোক, সেটা যক্ষা হোক, সেটা ক্যান্সার হোক, সেটা ডায়াবেটিস হোক, সেটা থাইরয়েড হোক, সেটা হার্টের সমস্যা হোক, আর যাই হোক, প্রত্যেক রোগের জন্য প্রত্যেক ব্যক্তির প্রত্যেকেরই চিকিৎসা হবে। এবার যদি বলি কারা জেনেটিক হোমিওপ্যাথির 100% সুফল থেকে বঞ্চিত হবে, বিশ্বাস অবিশ্বাসেরও অনেক বড় ব্যাপার। অনেকে আছে আপনার খুব কাছের মানুষ, আপনি মনে করছেন যে সে খুব বিশ্বস্ত, কিন্তু হতে পারে ওই একটা সাপ। বিশ্বাস এমনই একটা ব্যাপার, খুব প্রশংসা করছে, মনে করছেন এই আমার সবচেয়ে বিশ্বস্ত। বিশ্বাসের ব্যাপারটা আলাদা। যারা বিশ্বাস করে তারা অনেক ফাইট করে চলতে হয়। তো প্রথম কথা হচ্ছে, ইনশাল্লাহ জেনেটিক হোমিওপ্যাথি পৃথিবীর সকল মানুষের জন্যই 100% কার্যকরী। কিন্তু যারা নিজে থেকে আরোগ্য হতে চায় না, তারা 50-60%-এর বেশি ফুল সুফল পাবে না। অর্থাৎ উন্নতির পরও জোর করে যারা, মানে যারা আরোগ্য হতে চায় না, সাধারণভাবে যারা জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন, সকলের জন্য বর্জনীয় নামে আমি যেই লেখাগুলো লিখেছি মাত্র 3টা পয়েন্টে, সেই কর্মগুলো তারা নিয়মিত অব্যাহত রাখে। মাঝে মধ্যে করবে অনিয়ম, সেটা আলাদা, কিন্তু অব্যাহত রাখে, তাহলে তাদের জন্য তারা ফল পাবে না। 50-60 ভাগ ফল পেয়ে সেটাই স্থির হয়ে থাকবে, এবং সে যদি শুধু কন্টিনিউ করতেই থাকে, তাহলে উন্নতি তো হবে না, হয়তো আরো 2, 4, 10, 15 ভাগ কমে যাবে। সেটা কি? যে কোনো রোগে জেনেটিক হোমিওপ্যাথি ছাড়া প্রচলিত অন্যান্য যেই হোমিও আছে, সে যত কাজ হোক, পাথর ভালো করে দিছে, তার হয়তো আহ, ফোড়া ভালো করে দিয়েছে, তার হয়তো টিউমার ভালো করে দিয়েছে, তার হয়তো বলবে আমার চর্মরোগ ভালো করে দিয়েছে, ভালো হয় নাই, ওটাই তার ক্যান্সার নিয়ে আসবে, ওটাই তার প্রেশার নিয়ে আসবে, ওটাই তার বাত ব্যথা হবে, যেটা তার হাড়ের বড় সমস্যা হয়ে যাচ্ছে, ওইটাই তার হার্টের সমস্যা হিসেবে ফিরে আসবে, ওইটাই তার মানসিক সমস্যা হিসেবে আসবে, আসবেই মাস্ট। যারা যে কোনো রোগে জেনেটিক হোমিওপ্যাথি ছাড়া প্রচলিত হোমিওপ্যাথি খায়, খাওয়ার অভ্যাস, এরা যদি আমাদের চিকিৎসা নিয়ে একবার চাখার পরে যদি সে কোনো চিকিৎসা হুট করে করে ফেলে, মানে কিছু রোগে আছে বলে আমি হোমিওপ্যাথির ভক্ত, খালি হোমিও ওষুধ খাই, এরাই হচ্ছে দুনিয়ার খারাপ রোগী, এরাই হচ্ছে জটিল জটিল রোগী। এদের বংশধরের ঘরের আপনি যদি ভালো করে দেখেন, সবাই বড় ধরনের রোগী, কিন্তু এরা বোঝেই না যে আমার বড় ধরনের রোগ আছে। ডায়াবেটিস হাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে বলে যে আমি অমুকের ওষুধ খেয়ে ভালো আছি।
অথচ আমার খালি কোমর ব্যথা আর পায়ে ব্যথা হয়, পায়ে জিলিক টিলিক দেয়, একটু দুর্বল লাগে, অথচ বোঝেই না ও হাই ডায়াবেটিস হয়ে পড়ে আছে। এই যে যারা হোমিও খাওয়া অভ্যাস এবং আমাদের চিকিৎসা নেওয়ার পরেও তারা অটো ইমিউনিটি হয়ে আছে, তো আমাদের চিকিৎসা নেওয়ার পরেও সে যদি হোমিও ওষুধ খায়, আমাদেরকে কথা দেওয়ার পরেও যদি খায়, তাহলে তার ক্ষতি হতেই থাকবে, ক্ষতি হতেই থাকবে, ক্ষতি হতেই থাকবে। এবং আমাদের ওষুধও তো আর কি করব, কারণ সে তো নিয়ম মানছে না। তাহলে আমাদের ওষুধ খাওয়ার পরে সে কোনো হোমিও ওষুধ খেতে পারবে না, সে কোনো হোমিও ওষুধ স্পর্শ করতে পারবে না, সে কোনো হোমিও ওষুধ ব্যবহার করতে পারে না। আমাদের জেনেটিক হোমিওপ্যাথি যেই ঔষধ সেগুলো জিএমআর ছাড়া, এবং ডাক্তার জিএম তো ডাক্তারের অধীন, এইটা সারা জীবন তার নিষিদ্ধ। যখনই এসে হোমিও ওষুধ খাবে, শক্তিকৃত ব্যবহার করবে, করবে, তখনই তার বিপদ আসবে। এবং তার ঔষধের, আমাদের ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে তাকে আবার যেই হোমিওর ক্ষতি সেটা চলতেই থাকবে। এবং আমাদের ওষুধ যতটাই প্রোটেক্ট করুক, কিন্তু সে তো উন্নতি হবে না, কারণ ওটা তো ক্ষতি করতে আছে শক্তিকৃত ভাবে। এরপরে অ্যালোপ্যাথি, কবিরাজি, গাছ, তেল, হ্যাঁ, বা জেনেটিক ঔষধও আমাদের যে জিএমআর দেওয়া হবে সেটাও যদি বাহ্যিক প্রলেপ, মলম বা মালিশ হিসাবে খালি মাখে, যে আমি এই জায়গায় লাগাচ্ছি, কেটে গেল, ওখানে লাগা দেই ভালো হয়ে যাবে, সেটা মলম নিয়ে আসলাম বা সেটা করলাম, এই রোগীরা ভালো ফল পাবে না। এবং ঔষধ মানেই খাবে অথবা ইনজেকশন নিবে, কোনো সময় প্রয়োজন হতেই পারে, হয়তো বা কোনো একটা সে অ্যাক্সিডেন্ট করেছে, ইনজেকশন নিবে, প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিকও 3 দিন খাবে। ডাক্তার 7 দিনের দিয়েছে, ওর 7 দিনের দরকার নাই, আপনি বলবেন 3 দিন খান, ভালো লাগলে বন্ধ করুন। কিন্তু যদি ডাক্তারের কথা না শুনে ও 5 দিন খায়, ও নিজেই বুঝবে যে আমি 3 দিন খুব ভালো ছিলাম, এখন আমার অ্যান্টিবায়োটিকের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেইটা শুরু হয়ে যাবে, তখন ও আপনার আরো বেশি ভক্ত হবে। কিন্তু কখনোই মলম, মালিশ এগুলোকে সাপোর্ট করি না জেনেটিক হোমিওপ্যাথিতে। এটা যদি তারপরেও সে মাখতেই থাকে, করতেই থাকে, তাহলে সে কাজ কম পাবে এবং কাঙ্ক্ষিত সুফল পাবে না, তবে অবশ্যই অনেকটা পাবে। এরপরে হচ্ছে অতিরিক্ত তেল, চর্বি, চিনি, মিশ্রি, গুড়, লবণ, এগুলো যারা খায় নিয়মিত, মানে মাঝে মধ্যে একটু খাইলো বা হয়তো বা মোটামুটি খায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইগুলোর সে কঠিন ভক্ত, তাকে তার শরীর চায় না, তাও আশেপাশ থেকে বাবা মা আত্মীয় স্বজন সবাই, খাও একটু, না খেলে তোমাদের শরীরে কার্বোহাইড্রেট পাবে কোথায়, মানে কথাই হচ্ছে কার্বোহাইড্রেট লাগবে। তাহলে কথা হচ্ছে এই বিষগুলো যারা খাবে, তেল সেটা জয়তুন হোক, আর তেল সেটা সয়াবিন হোক, আর তেল সেটা সরিষা হোক, তেল, তেল মানেই, চর্বি মানেই কম খেতে হবে। আমরা বলছি না বাদ দিতে হবে, খেতে হবে, খাবে, তার অবস্থা অনুযায়ী খাবে। চিনি, মিশ্রি, গুড়, এগুলো, লবণ, এগুলো অল্প স্বল্প খাবে, কিন্তু যদি তার কঠিন ভক্তি থাকে এবং ওটা তার মন থেকে না চাইলেও যদি আশেপাশের মানুষ যদি তাকে জোর করে করে খাওয়ায়, হ্যাঁ, এবং রুগীও যদি একটু ভালো লাগলেই জোর করে, মনে চাচ্ছে না, দ্বিধা আসছে, তারপরেও বিবেককে মারি ফেলতেছে, তাহলে তাকে আর ভালো করবে কে? সে তো ভালো হতে চায় না, সে তো ভালো থাকতে চায় না। এরপরে সর্বপ্রকার কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস কেন এটা ক্ষতিকর, যেটা উপকারিতাই নাই, শুধু টাকা নষ্ট। হ্যাঁ, কারণ এটাতে চিনি এবং আরো আরো অনেক কিছু আছে, সেটা নিয়ে পরে বলা যাবে। বেকারির যে সকল পাউরুটি, বিস্কুট, কেক, চানাচুর, মাঝে মধ্যে হয়তো বা সপ্তাহে বা 15 দিনে একটু খাইছে বন্ধুদের সাথে, অল্প একটু খাইছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ কেউ আছে দোবেলা 3 বেলা প্রতিদিন খেতেই হবে, মানে এমন যেন এগুলো না খেলে, তাহলে এরকম যদি রুগী বললেও না শোনে, তাহলে ও যথেষ্ট পরিমাণে ফল পাবে না, অল্পই পাবে। তো চিপস, ঝালমুড়ি যেগুলো লেখা আছে আপনারা জানেন, সিগারেট, বিড়ি, বিড়িখোর, বিড়ি তো, সিগারেট তো নিকোটিন বিষ, ও বিষ ঢুকাবে, আর আমাদের কাজ তো শরীরের টক্সিন গুলো বের করে দেওয়া, বিষ বের করে দিয়ে থেকে ভালো করা। আর ও প্রতিনিয়ত খালি সিগারেট বিড়ি ধরাইছে। আগে হয়তো তার সিগারেট বিড়ি না খাইলে পায়খানা হইতো না, কারণ তার শরীর বিষ চাইতো, কারণ সে তো শেষ। কিন্তু আমাদের চিকিৎসা নেওয়ার পরে বিড়ি সিগারেটের প্রতি তার ইচ্ছা কমবে, এরপরেও যদি সে জোর করে খায়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে,
খারাপ বন্ধু বান্ধব সহযোগীর সাথে থাকে, শয়তানের আসরের মধ্যে থাকে, তাহলে তো হবে না। তাহলে বিড়ি সিগারেট তার নিজের থেকেও বাদ দিতে হবে, আর এমনিতেও তার খাওয়ার অভ্যাসটা কমে যাওয়ার কথা। কিন্তু মানুষ অনেকেই আছে বদ অভ্যাস, তাহলে কিন্তু বিড়ি খেলে আরো কষা বাড়বে। তখন আগে হয়তো বিড়ি খেলে পায়খানা ভালো হতো, তামাক, গুল, জর্দা, নস্যি এটা হঠাৎ মাঝে মধ্যে যদি খায় কারোর অভ্যাসের, সেটা আলাদা, কিন্তু কিছু কিছু আছে তাও ছাড়তে চায় না। তারপরে অ্যালকোহল খাওয়ার যে ব্যাপারটা, অ্যালকোহল ভয়ঙ্কর আমাদের লিভারের জন্য, আমাদের কিডনির জন্য ভয়ঙ্কর রকম খারাপ। কারণ অ্যালকোহল অ্যাবজর্ব হওয়ার জন্য, মানে আমাদের শরীরে ডাইজেস্ট হওয়ার জন্য কোনো এনজাইম আমাদের মধ্যে নাই। এই জন্য অ্যালকোহল খুব ভয়ঙ্কর খাবার। একটা কথা বলতেই হয়, হোমিও ওষুধ হচ্ছে সবচেয়ে পৃথিবীতে খারাপ ওষুধ। এবং এটা মানেই যারা হোমিও চিকিৎসা করে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ এরা খালি স্পিরিট খাওয়ায়। আর পৃথিবীতে একটা, আমরা জানি অ্যালকোহল, যে সাধারণ মদ খাওয়া হয়, সে মদেও রেকটিভ যদি থাকে, আমরা যদি দেখি যে ইথানল থাকে, সেখানে 40 থেকে 45% থাকে, কিন্তু 95%, না হইলেও 80% রেকটিফাইড স্পিরিট খাওয়াচ্ছে ঔষধের নাম করে, মাদার টিংসারের নাম করে, তারপরে প্লাসিবোর নাম করে। কি যে অবস্থা ভয়ঙ্কর রকমের খাওয়ায়। তার মদ খাইলেই তো ভালো লাগবে, মানে তার মানসিক ভাবেই সে ভালো অনুভব করবে, কিন্তু তার যে ক্ষতিটা সে তো বুঝছে না, যে তার লিভারের সমস্যা দীর্ঘমেয়াদী করতেছি, তার তার শরীরে কত ভয়ঙ্কর অবস্থা বানাচ্ছি, কিছুদিন পরে বুঝতে পারে। যাই হোক, বুঝার ক্ষমতাই তো মানুষের হারায় গেছে। তাহলে যারা অ্যালকোহল নিবে, হুম, আবার মোবাইল, টেলিভিশন, কম্পিউটারের স্ক্রিন টাইম অনেক দেওয়া, বলছে কিছু কিছু মানুষ যারা হয়তো কম্পিউটারে কাজ করতে হয়, তারাও চেষ্টা করবে কিছু সময়ের জন্য বিরতি দিয়ে দিয়ে কাজ করার। কিন্তু এই অ্যাডিকশন গুলো যদি না কমায়, সেখান থেকে রেডিয়েশন, জেনেটিক মিউটেশন ঘটাচ্ছে, এটা যদি কেউ না অনুভব করে, তাহলে তো কিছু করার থাকে না। সেখানে বিশেষ দ্রব্য, ক কারণ, অর্থাৎ হোমিও ওষুধ, এটা সবচেয়ে ভয়ঙ্কর। আমি যে তিনটা কারণ বললাম, প্রথম কারণ হচ্ছে ছিল যে কোনো যে কোনো রোগে হোমিওপ্যাথি খাওয়া। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা খ নাম্বারে, বিভিন্ন মলম টলম ব্যবহার করা, এবং আহ অতিরিক্ত চিনি, গুড়, মিষ্টি এগুলো ব্যবহার করা। হ্যাঁ, তবে কবিরাজি যদি ঔষধ যদি কেউ দুই চারটা, উম, হয়তো আদা, হয়তো সাথে লবঙ্গ, এগুলো মিশায় একটা শরবত করে খাইলো, বা একটু সাময়িক 1-2 দিনের জন্য দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু অ্যালোপ্যাথির মতোই। কিন্তু এগুলোও যেমন অ্যালোপ্যাথিও যেমন, ওটাও তেমন, বরং অ্যালোপ্যাথি নিরাপদ। আচ্ছা, যাই হোক, এগুলো বাহ্যিক মেলম ব্যবহার যদি করে, এবং যেই খাবারের গুলো নিষিদ্ধ, সেটা সেই নিষিদ্ধ কাজগুলো যদি খুব পরিমাণে করে, তাহলে এই শেষের দুইটা যেই ব্যাপারটা, এটার চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে যদি কেউ হোমিও ওষুধ খায়। ক নাম্বারটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আমাদের জিএম এর ক্রিয়া, জেনেটিক মেডিসিনের ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, নষ্ট হয়েই গেছে আমি বলবো না, নষ্ট হয়ে যেতে পারে। আর যদি নষ্ট হয়, এক্ষেত্রে অবশ্যই আবার আমাদেরকে নতুন করে জিএমটা আবার দিতে হয়। অর্থাৎ কেউ যদি হোমিও ওষুধ খেয়ে আসে মধ্যখানে আমাদের চিকিৎসা নেওয়ার পরে, তাহলে আজকে জানলেন যে আবার তাকে জিএমটা দিতে হবে। কিন্তু সমস্যা কি, কিছু অপূরণীয় ক্ষতি হয়, কারণ জিএম পুনরায় দেওয়া মানে নতুন করে আবার শুরু। আর বাকি খ এবং গ নম্বর বর্জনীয় কাজ জিএম এর ক্রিয়া নষ্ট করতে পারে না, ফলে বর্জন করলেই দ্রুত আবার রিকভার হয়ে যাবে। এছাড়া অ্যালোপ্যাথিক যে ইমিউন সাপ্রেসিভ ড্রাগস, বিশেষ করে স্টেরয়েড, মলম, যত মলম আছে বেশিরভাগই স্টেরয়েড মিশানো দেওয়াই আছে। সেক্সের বিভিন্ন ঔষধ ওই বিক্রি করে, ব্যথার বিভিন্ন, লাগালেই কাজ, লাগালেই আধা ঘন্টা। এই যে ওষুধ, এই এই যে ব্যাপারগুলো, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানি তৈরি হয়েছে যারা শুধুমাত্র সেক্সের ট্যাবলেট এই সবগুলো বিক্রি করেই ইয়ে করছে। এরা স্টেরয়েড, ভায়াগ্রা এগুলো দিয়ে, নাউজুবিল্লাহি মিন জালিক, কি যে ভয়ঙ্কর অবস্থা। এইগুলো খেয়েই তো মানুষটা একবারে যখন